সৌদি আরবের মিনা ট্র্যাজেডিতে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43 জনে। বুধবার 41 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। পরে আরও 2 জনের মৃত্যুর খবর জানান জেদ্দার কনসাল জেনারেল AKM শহীদুল করিম। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা এখন 92 জন। আহতদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন দূতাবাস কর্মকর্তারা। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর 3 অক্টোবর তাকে যে সংবর্ধনা দেয়া হবে সেখানে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ এবং 14 দল। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে 14 দলের যৌথ সভায় নেতারা বলেন, বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনার মাধ্যমে তার জবাব দেয়া হবে। আর প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করেছে যুবলীগ। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা 14 গ্রাম উপজেলার চিউড়া এলাকায় কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে কাজী জাফরের কবর জিয়ারত করেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, কাজী জাফর আহমেদের বড় মেয়ে কাজী জয়া ও অন্যরা। চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট বিনোদন সাংবাদিক দৈনিক মানব জমিন পত্রিকার সিনিয়র প্রতিবেদক আওলাদ হোসেন। নামাজি জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আওলাদ হোসেনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। রিপোর্ট করছেন কাজী ইমদাদ। একদিন আগেই বৃহস্পতিবার চ্যানেল আইয়ের বর্ষপূর্তির অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করেন আওলাদ হোসেন। আর একদিন পরই নিথর মরদেহ। পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পর হৃদরোগে আক্রান্ত হন কয়েক দশক ধরে বিনোদন সাংবাদিকতায় নিয়োজিত আওলাদ হোসেন। অসুস্থ অবস্থায় ল্যাবেড হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইসলামপুর জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে দ্বিতীয় জানাজার জন্য মরদেহ আনা হয় এফডিসিতে। সদা হাস্যোজ্জ্বল মানুষটির অকাল মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তার মতো ঠান্ডা মেজাজের বা ভদ্র মানুষ আসলে কমই হবে। তিনি সত্যি কথা বাংলাদেশ চলচ্চিত্রের একটা প্রাণ ছিলেন। আর বোধ হয় কেউ থাকলো না সিনেমার জন্য। কিন্তু আওলাদের মৃত্যুটা এত আকস্মিক যে মেনে নেওয়া খুব কঠিন। এফডিসিতে জানাজা শেষে তৃতীয় জানাজার জন্য মরদেহ আনা হয় তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে। আল্লাহু আকবার। সব শ্রেণী পেশার মানুষ যোগ দেয় জানাজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক আওলাদ হোসেনের মৃত্যুতে শোক বই খুলেছে চ্যানেল আই। গতকালকে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর উত্তরীয় তিনি সাগর ভাইয়ের হাতে ধরিয়ে দেন। আমার মনে হয় না যে আমরা এই শূন্যতা কখন পূরণ করতে পারবো। এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না আওলাদ নাই। আজকে মসজিদের যে প্রিয়দর্শিনী নাম ওনারই দেওয়া। দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না আমরা তার জন্য। তার মৃত্যুতে বিনোদন সাংবাদিকতার জগতে বড় শূন্যতার সৃষ্টি হলো বলে মনে করেন বিশিষ্ট জনেরা। চলচ্চিত্র সাংবাদিকরাই বাংলাদেশের বাংলা ভাষার চলচ্চিত্রকে মানুষের কাছে জনপ্রিয় করেছে। আওলাদ সাহেব হচ্ছেন সেই সাংবাদিকতার জগতের একজন কীর্তি সাংবাদিক। আওলাদ হোসেন চলচ্চিত্রের পেছনের খবরটা জানার জন্য সবসময় উদ্গ্রীব থাকতেন। চলচ্চিত্রের সাথে যারা জড়িত তাদের সবার কাছে তার অ্যাক্সেস ছিল। 1987 সালে দৈনিক খবর গ্রুপের সাময়িকী সাপ্তাহিক ছায়াছন্দতে সহ সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করার পর 2004 সালে দৈনিক মাজমিন পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছিলেন আওলাদ হোসেন। চ্যানেল আই, ঢাকা। ঐতিহ্যের উত্তরাধিকার স্লোগান নিয়ে দুদিনের শিশু সাহিত্য সম্মেলন শুরু করেছে চন্দ্রাবতী একাডেমি। সম্মেলনের প্রথম দিনে শিশু সাহিত্যে অবদানের জন্য শিশু সাহিত্যিক হালিমা খাতুন, হায়াত মাহমুদ ও আলী ইমামকে সম্মাননা দেওয়া হয়। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। শিশু সাহিত্যিকদের মিলন মেলা বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। চন্দ্রাবতী একাডেমির আয়োজনে এই মিলন মেলায় অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন প্রবীণ শিশু সাহিত্যিকরা। সম্মেলনের শুরুতে শিশু সাহিত্যে অবদানের জন্য বিশিষ্ট 3 শিশু সাহিত্যিককে সম্মাননা জানানো হয়। আমার সৌভাগ্য যে আমার লেখাপত্র মোটামুটি লোকজন পছন্দ করেন। স্বপ্নেও গল্প দেখতে পাই, গাছের পাতার মধ্যে মেঘের মতো ছবি দেখতে পাই। আমি অব্যক্ত যারা
পাখি, পশু, হাঁস, গাছের পাতাটা ঝরে যাওয়া, তাদের কথা কিছুটা কি বুঝতে পারি কিনা জানি না, ঘোর আমার এখনো কাটেনি। এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিশু সাহিত্যিকদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। মানবিক সমাজ গড়ে তুলতে শিশুদের স্কুলের সিলেবাসের পাশাপাশি বেশি করে বই পড়ার পরামর্শ দেন বিশিষ্টজনেরা। আমরা যারা বড়, যারা শিশু হিসেবে বা কিশোর কিশোরী হিসেবে আমরা যারা লেখা পড়িনি, তারাও কিন্তু তাদের সাহিত্য অনুপ্রাণিত হয়েছিলাম। সম্মেলনে দেশের বরেণ্য শিশু সাহিত্যিকরা একত্রিত হন, তাদের সম্পর্কটা নিবিড় হয়, সাহিত্যকর্ম তুলে ধরতে পারেন। শিশু সাহিত্যের উপর বিশেষভাবে জোর দেওয়ার জন্যই চন্দ্রাবতী একাডেমি যে উদ্যোগ গ্রহণ করেছে এটি খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিন আমরা আমাদের শিশু সাহিত্য সম্পর্কে নানা রকম আলোচনা শুনতে পাবো এবং আশা করি তার থেকে আমরা সকলে উপকৃত হব। জিপিএ পেতে গিয়ে আমাদের মা বাবা, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষকরা যেভাবে ছুটছেন এবং বাচ্চাগুলোকে যেভাবে চাপের মধ্যে রেখেছে, যেভাবে সকালে কোচিং, দুপুরে কোচিং, বিকেলে কোচিং, রাতে কোচিং এর মধ্যে যেভাবে ওদের জীবনটা অতিবাহিত হচ্ছে, ওরা তো বই থেকে মুখ তুলে ডানে বায়ে উপরে নিচে কোনো দিকে তাকানোর কোনো সুযোগ পায় না। পরে গীতিনাট্য পরিবেশন করে কিশোরগঞ্জ লোক সংস্কৃতি পরিষদ। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলা সাহিত্যের কিংবদন্তি ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মেহের আফরোজ শাওন। ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র কৃষ্ণপক্ষ মুক্তি পাবে হুমায়ুন আহমেদের জন্মদিন 13 নভেম্বর। ছবির শুটিং এখনো শুরু না হলেও হুমায়ুন আহমেদের কবরের দোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। শফিকুল ইসলামের রিপোর্ট। দুটি মধ্যবিত্ত পরিবারের মাঝে সম্পর্ক, তাদের চাওয়া পাওয়া, টানাপোড়েন নিয়ে বাংলা সাহিত্যের কিংবদন্তি ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের উপন্যাস কৃষ্ণপক্ষ। উপন্যাসটি অবলম্বনে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন প্রয়াত লেখক ও নির্মাতার স্ত্রী, অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। চলচ্চিত্রের মাধ্যমে হুমায়ুন আহমেদের সৃষ্টিকে আরো বেশি তুলে ধরতে চান পরিচালক। কৃষ্ণপক্ষ চলচ্চিত্রে কোনো নতুন ধারা সৃষ্টি করবে না। কৃষ্ণপক্ষ হুমায়ুন আহমেদের ধারার একটি ছবি হবে। আমি চেষ্টা করব হুমায়ুন আহমেদের পূর্ণ ইমোশনটিকে ধরে রেখে আমার কিছু সিগনেচার রাখার চেষ্টা করব, কিন্তু সেটা কোনোভাবেই হুমায়ুন আহমেদের ধারার বাইরে যাবে না। কৃষ্ণপক্ষের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। আমি সার্থক হব যদি আমি আমার কোন একটা সিকোয়েন্স দেখে, আমার কোন একটা অ্যাক্টিং দেখে শাওন ম্যাম যাতে বলেন যে আমার মনে হয় উনি এরকম চিন্তা করে আসলে লিখেছিলেন। চলচ্চিত্রটির অন্য কলাকুশলীদেরও রয়েছে ছবিটি নিয়ে নানা স্বপ্ন। শাওনের প্রথম ডিরেকশন মুভি এটা, কিন্তু শাওনের প্রথম ডিরেকশনের যে নাটকটা ছিল সেটাতেও আমি অভিনয় করেছি। সো আমি জানি ও কি চায়, সো আমি জানি যে ও পারবে। মিরু অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, যার জন্য আমি রাজি হয়েছি। আমার কাছে মনে হচ্ছে মিরু ঠিকঠাক ভাবে প্লে করতে পারলে একটা অন্যরকম একটা ক্যারেক্টার হয়ে দাঁড়াবে, যেটা আমার শাওনের ভিশন এখন। আমি আশা করছি এই ছবিটি, শাওনের তো ভালো ক্যারিয়ার এমনি হবে, এই ছবিটি আমাদের চলচ্চিত্রাঙ্গনে নতুন একটা দিগন্তের শুরু করতে পারে। কৃষ্ণপক্ষের শুটিং শুরু হবে 3 অক্টোবর। হুমায়ুন আহমেদের জন্মদিনে সারা দেশে মুক্তি পাবে কৃষ্ণপক্ষ। শফিকুল ইসলাম, চ্যানেল আই, নুহাসপল্লী, গাজীপুর। এবার কৃষি সংবাদ। মেহেরপুরে অল্প খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে কুমড়ার চাষ। 3 ফসলি আবাদের মাঠে কুমড়ার আবাদ করছে চাষিরা। বিঘা প্রতি 4 থেকে 5 হাজার টাকা খরচ করে 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত আয় করছে তারা। কৃষি বিভাগের হিসেবে গত বছর জেলায় কুমড়া চাষ হয়েছিল 323 হেক্টর জমিতে, কিন্তু এবার চাষ হয়েছে 352 হেক্টর জমিতে। কুমড়া চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
বাণিজ্য বৈষম্য দূর করতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বৈঠক করেছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 12টি দেশের বাণিজ্য মন্ত্রীরা। বৈঠকে ওইসব দেশের মধ্যে বিভিন্ন পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা নিয়েও আলোচনা হয়। অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের বাণিজ্য মন্ত্রী সহ বিভিন্ন প্রভাবশালী দেশের বাণিজ্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। এবার জানিয়ে দিচ্ছি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার 78 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 118 টাকা 71 পয়সা, ইউরো 87 টাকা 68 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 55 টাকা 44 পয়সা, সিঙ্গাপুর ডলার 55 টাকা 17 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিট 17 টাকা 84 পয়সা, ইউএই দিরহাম 21 টাকা 41 পয়সা, কুয়েতি দিনার 260 টাকা 35 পয়সা এবং সৌদি রিয়াল 20 টাকা 97 পয়সা। এবার গ্রামীণ ফোন খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ 2016 এর বাছাইয়ের শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। আর উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে 7-0 গোলে জয় পেয়েছে শক্তিশালী উজবেকিস্তান। সন্ধ্যায় অপেক্ষাকৃত দুর্বল দল শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে শুরুটা তেমন মন কাটতে পারেননি দর্শকদের। টিম কম্বিনেশনের অভাব আর ব্যক্তিগত নৈপুণ্য দেখাতেই যেন বেশি ব্যস্ত